আপনি কি কখনো এমন একটা জায়গার কথা শুনেছেন যেখান থেকে পালিয়ে যাওয়া তো দূরের কথা, মানুষ নিজের নামও পর্যন্ত হারিয়ে ফেলত? ভাবুন, একদিন সকালে ঘুম ভাঙলো আপনার, চোখ খুলতেই দেখলেন চারিদিকে শুধু অন্ধকার, একটা ছোট্ট ঘর, শুধু দূরে কোথাও ভেসে আসছে চিৎকার। এমন এক চিৎকার যেটা শুনলে মনে হবে কেউ বোধহয় মৃত্যুর জন্য প্রার্থনা করছে। আপনি দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু দরজাটা লোহার, আর তখনই আপনি বুঝতে পারলেন আপনি আর কোনো সাধারণ জেলে নেই, আপনি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর কারাগারে বন্দী। এমন একটা জেল যার চারিদিকে কোনো প্রাচীর নেই, কোনো উঁচু দেওয়ালও নেই, তবুও এখান থেকে পালানো অসম্ভব। কারণ একদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে কালো সমুদ্র, আর অন্যদিকে এমন এক জঙ্গল যেখানে ঢুকলে মানুষ হারিয়ে যায় চিরদিনের জন্য। আর সেই মৃত্যুর দ্বীপের মাঝখানে দাঁড়িয়ে আছে কংক্রিটের তৈরি এক বিশাল দানব। 7টি ডানা মেলে থাকা সেই দানবের নাম সেলুলার জেল। কিন্তু ভারতবর্ষ তাকে অন্য নামে চেনে, একটা নাম যেটা একসময় শুনলে মানুষের শরীর কেঁপে উঠত। কারণ একবার কেউ কালাপানিতে গেলে তার পরিবারের লোকেরা তাকে মৃত ভেবে নিত। ধীরে ধীরে মুছে যেত তার পরিচয়, মুছে যেত তার অস্তিত্ব। আর ঠিক এই কারণেই ব্রিটিশরা এই জায়গাটাকে বানিয়েছিল তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো কেন ব্রিটিশরা ভারতের মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে এই নরক তৈরি করেছিল? কি এমন ঘটেছিল যার জন্য হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীকে এখানে পাঠানো হয়েছিল? কি ধরনের অত্যাচার চলতো এই জেলের ভেতরে? আর তার সাথে এটাও জানাবো কেন এই জেলের পুরুষদের সাথে জোর করে মহিলাদেরকে বিয়ে দেওয়া হতো। আর আজকের আন্দামান শহরে যারা আদি নিবাসী তারা কি সত্যি কয়েদিদের বংশধর? নমস্কার বন্ধুরা, আমি চিন্ময়। আজকের ভিডিওতে আমরা জানবো সেই কালা পানির অজানা ইতিহাস। একটা ইতিহাস যেখানে আছে রক্ত, আছে অত্যাচার, আছে বিদ্রোহ, আর আছে এমন কিছু ঘটনা যা শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। তাহলে চলুন সময়ের চাকা ঘুরে ফিরে যায় সেই 1857 সালে, সেই বছরে যে বছরে প্রথমবারের মতো ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল ভারতের মানুষ। সিপাহী বিদ্রোহ ভারতের ইতিহাসে এক আগুন ঝরা অধ্যায়। যে বিদ্রোহ ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল এই দেশের মানুষ আর আগের মতো ভয় পায় না, তারা লড়তে জানে, তারা মরতে জানে, আর দেশের জন্য জীবনও দিতে পারে। আর ঠিক সেই কারণেই ব্রিটিশরা সিদ্ধান্ত নিল এই আগুনকে যে কোনো মূল্যে নিভিয়ে ফেলতে হবে। কিন্তু কিভাবে? হাজার হাজার বিদ্রোহীকে হত্যা করে বিদ্রোহ থামছে না, জেলে ভরেও লাভ হচ্ছে না, কারণ বিপ্লবরা জেলের ভেতরে নতুন বিপ্লব তৈরি করছে। তখন ব্রিটিশদের মাথায় আসে এক শয়তানি পরিকল্পনা। এমন একটা জায়গা তৈরি করতে হবে যেখানে মানুষ শুধু বন্দী হবে না, ধীরে ধীরে ভেঙে পড়বে, শরীর ভাঙবে, মন ভাঙবে, বাঁচার আশা পর্যন্ত ভেঙে পড়বে। আর সেই ভাঙার জায়গা খুঁজতে গিয়ে তারা খুঁজে পেল বঙ্গোপসাগরের বুকে একটা দ্বীপ, আন্দামান। বাইরে থেকে দেখলে মনে হয় এই যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। সবুজ জঙ্গল, দিগন্ত জুড়ে আকাশ আর নীল জল। কিন্তু ব্রিটিশরা এই সৌন্দর্যের মধ্যে দেখেছিল একটা নিখুঁত খাঁচা। মূল ভূখণ্ড থেকে হাজার কিলোমিটার দূরে, চারিদিকে হাঙরে ভরা উত্তাল সমুদ্র, আর ভেতরে এমন এক ঘন জঙ্গল যার ভেতরে দিনের বেলায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, শুধু বিষাক্ত সাপ আর পোকামাকড়ের রাজত্ব। পালানোর পথ নেই, সামনে মৃত্যু, পেছনেও মৃত্যু। কিন্তু ব্রিটিশরা শুধু ভৌগোলিক বাধার উপর ভরসা করেনি, তারা ব্যবহার করেছিল আরও একটা অস্ত্র, মানুষের বিশ্বাস। সেই সময় ভারতে একটা গভীর ধারণা ছিল যে মানুষ একবার এই কালো জল পের হয়, সমাজ তাকে মৃত ধরে নেয়, পরিবার শোক পালন করে, নাম মুছে যায়, মানে শুধু শরীর নয়, পরিচয়টাও মরে যায়। আর এই মৃত্যুটাই ছিল ব্রিটিশদের সবচেয়ে বড় অস্ত্র। এই কারণে এই শাস্তির নাম হয়েছিল কালা পানি। দ্বিতীয় অধ্যায়, নরক যেভাবে তৈরি হলো। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা যাদের ধরেছিল তাদের জাহাজে তুলে পাঠানো হয় সেই আন্দামান। উদ্দেশ্য একটাই, এই মানবহীন দ্বীপে একটা জেল বানাতে হবে, আর সেই জেল বানাবে কয়েদিরা নিজেরাই। ভাবুন একবার, যে মানুষগুলো স্বাধীনতার স্বপ্ন দেখে বিদ্রোহ করেছিল, সেই মানুষগুলোকে দিয়ে বানানো হচ্ছে তাদের নিজেদের কারাগার। মারধর করে, না খাইয়ে তাদের কাজ করানো হতো। জঙ্গল সাফ হলো, রাস্তা তৈরি হলো, আর তারপর শুরু হলো মূল নির্মাণ। 1896 সাল থেকে 1906 সাল, 10 বছর ধরে তৈরি হলো সেই সেলুলার জেল। সেই জেলের ডিজাইনটা ছিল এক নরকীয় শিল্পকর্ম।
মাঝখানে একটা 7তলা ওয়াচ টাওয়ার, আর সেখান থেকে 7টা লম্বা ডানা ছড়িয়ে গেছে। এই ডিজাইনের পেছনে ছিল একটাই উদ্দেশ্য, মাঝখানে টাওয়ারে দাঁড়িয়ে মাত্র একজন গার্ড যেন সমস্ত 7টা ডানার প্রতিটা সেল মানে ছোট ছোট ঘরের উপর নজর রাখতে পারে। মানে আপনি সেলে বসে অনুভব করবেন কেউ দেখছে। পুরো জেলে প্রায় 700টার বেশি সেল, এক একটার মাপ 13 ফুট বাই 7 ফুট। এই মুহূর্তে আপনি যে ঘরে বসে আছেন সেই ঘরের চেয়েও ছোট একটা জায়গায় একজন মানুষ কাটিয়েছেন বছরের পর বছর। সেলের ভেতরে আলো নেই, বাতাস নেই, মাথার উপরে একটা ছোট্ট ভেন্টিলেটর, সেইটুকু সংযোগ বাইরের পৃথিবীর সঙ্গে। গরমকালে এই সেলগুলো হয়ে উঠত জীবন্ত চুলা, বর্ষায় ছাদ ছুঁয়ে জল পড়ত। আর বাথরুম সেলের ভেতরে একটা টিনের পাত্রে, যেই পাত্রের পাশে ঘুমোতে হতো, খেতে হতো। কিন্তু এই সব কিছুর চেয়ে ভয়াবহ ছিল একটা জিনিস, একাকিত্ব। সেলগুলো এমনভাবে তৈরি যে পাশের সেলের মানুষটাকে দেখা সম্ভব না, কথা বলাও সম্ভব না, শুধু দেওয়াল আর দেওয়াল। এই দেওয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে অনেকে এক সময় নিজের সাথে কথা বলত, অনেকে তো পাগল হয়ে যেত। এবার আসে সেই 3য় অধ্যায়, যে যন্ত্রণার কোনো ভাষা নেই। প্রতিদিন ভোরে সাইরেন বাজতো, আর তখন শুরু হতো আসল নরক কাকে বলে। এখানকার সবচেয়ে কুখ্যাত শাস্তি ছিল তেলের ঘানি টানা। মানে গরুকে যেভাবে জোয়াল পরিয়ে ঘানি ঘোরানো হয়, ঠিক সেভাবেই একজন মানুষের কাঁধে সেই ভার তুলে দেওয়া হতো। তারপর সারাদিন ঘুরতে হতো, আর থামা মানে পিঠে চাবুক। একসময় পায়ের চামড়া ফেটে রক্ত ঝরত, শরীর থরথর করে কাঁপত, চোখ ঝাপসা হয়ে আসতো, কিন্তু থামার উপায় ছিল না। আর একটা শাস্তি ছিল খালি হাতে নারকেল ছাড়ানো, তারপর সেই রক্তাক্ত হাতেই নারকেলের দড়ি পাকানো। কিছুদিনের মধ্যে হাতে এত গভীর ক্ষত হতো যে ইনফেকশন হয়ে মারা যেত অনেকে। আর কারণে অকারণে চাবুক মারা ছিল গার্ডদের বিনোদন। থামতো না যতক্ষণ না চামড়া ফেটে মাংস বেরিয়ে আসে। আর বাকি কয়েদিদের সেই দৃশ্য দেখতে বাধ্য করা হতো, যাতে কেউ আর মাথা তুলতে না পারে। মারা গেলে এক টুকরো মাটিও মিলত না, চুপচাপ সমুদ্রে ফেলে দেওয়া হতো, যেন কিছুই ছিল না। এতক্ষণ বললাম পুরুষদের কথা, কিন্তু এই কালাপানির ইতিহাসে একটা অধ্যায় আছে যেটা নিয়ে প্রায় কেউ বলে না। ব্রিটিশরা শুধু বিদ্রোহীদের এখানে পাঠিয়ে থামেনি, তারা ভেবেছিল আরও দূরের কথা। এই দ্বীপে স্থায়ী জনবসতি চাই, কারণ স্থায়ী জনবসতি মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রমিক বিনা পয়সা। আর বসতির জন্য চাই পরিবার, আর পরিবারের জন্য চাই মহিলা। তখন মেনল্যান্ড থেকে বেছে বেছে পাঠানো শুরু হলো মহিলা কয়েদিদের। কেউ বিধবা, কেউ অনাথ, বা কেউ ছোটোখাটো অপরাধে ধরা পড়া সাধারণ মহিলা, যাদের কোনো ফেরার জায়গা নেই, যাদের কাঁদলে শোনার কেউ নেই। আন্দামানে আনার পর তাদের কোনো মতামত ছাড়াই পুরুষ কয়েদিদের সাথে বিয়ে দেওয়া হতো, মানে একটা ডিল করা হতো। তারপর দেওয়া হতো এক টুকরো জমি, বলা হতো এখানে ঘর বানাও, চাষ করো, সংসার পাতো। ব্রিটিশরা জানতো একবার মানুষ ঘর বাঁধলে, সন্তান হলে, শিকড় গেড়ে গেলে সে আর ফিরতে চাইবে না, আর ফেরার কথা মাথায় আসবে না। এবং তাদের হিসেব অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। সেই দম্পতিদের সন্তান হলো, আবার সেই সন্তানদের আবার সন্তান হলো। আজকের আন্দামানে যারা আদি নিবাসী হিসাবে বাস করছেন, তাদের একটা বড় অংশই সেই কয়েদিদের বংশ। একটু ভাবুন, আজকের যখন কেউ আন্দামানে গিয়ে সমুদ্রের ধারে সানসেট দেখে, সেলফি তোলে, সেই একই মাটিতে কয়েকশো বছর আগে একজন অসহায় মেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তার কান্নাকে চাপা দিয়ে একটা নতুন জীবন শুরু করতে বাধ্য হয়েছিল। এবার আসে সেই 5ম অধ্যায়, অন্ধকারে যারা আলো জ্বালিয়ে রেখেছিল। ব্রিটিশরা ভেবেছিল শরীর ভাঙলে আত্মা ভাঙবে, কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারেনি, যে মানুষ দেশের জন্য সব ছেড়ে এসেছে, তার আত্মা ভাঙানো এত সহজ না। কথা বলা নিষেধ, তাই দেওয়ালে টোকা দিয়ে দিয়ে বার্তা পাঠানো হতো। একটা নির্দিষ্ট ছন্দের টোকা, একটা নির্দিষ্ট ভাষা, মানে আর একটা সেল থেকে আর একটা সেলে ছড়িয়ে পড়তো খবর। সাহস, প্রতিরোধের আগুন। কাগজ নেই, কলম নেই, তাই মেঝে থেকে কুড়িয়ে নেওয়া কিছু ছোট্ট ছোট্ট পাথর দিয়ে কবিতা লিখত, যেন পরের কয়েদি এসে জানতে পারে এখানে কেউ ছিল, আর এখানে কেউ থেমে যায়নি। এই প্রসঙ্গে একজনের কথা না বললেই নয়, বিনায়ক দামোদর সাভারকার। এই 10 ফুট বাই 7 ফুটের অন্ধকার সেলে বসে পিঠের চাবুকে দাগ নিয়ে তিনি ছোট ছোট পাথর দিয়ে লিখেছিলেন প্রায় 10,000 লাইনের কবিতা। যতবার চুন দিয়ে এই কবিতা মুছে দেওয়া হতো, ততবার তিনি লিখতেন,
এবং পুরোটা মাথায় গেঁথে রাখতেন। জেল থেকে বেরিয়ে সে 10,000 লাইন পুরো হুবহুব ছাপিয়েছিলেন। কোনো নোটবুক নেই, কোনো খসড়া নেই, তবুও একটা মানুষের অদম্য মাথা আর দেশকে ভালোবাসার এক অসম্ভব জেদ। একসময় এই জেলের ভেতরের খবর মেনল্যান্ডে পৌঁছে গেল। হাঙ্গার স্ট্রাইকের খবর ছড়িয়ে পড়ল পুরো দেশে। মহাত্মা গান্ধী থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই খবর ছড়িয়ে পড়ল। এত বড় চাপের মুখে পড়ল ব্রিটিশ সরকার যে পিছু হাঁটতে বাধ্য হল। 1938 সালে সমস্ত রাজনৈতিক বন্দীদের সেই কারাগার থেকে মেনল্যান্ডে ফেরত পাঠানো হলো। 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, সেলুলার জেলের সেই ভারী দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এবার আসি সেই আজকের আন্দামান মানে হানিমুনের ডেস্টিনেশন, স্কুবা ডাইভিং, বিচ, সানসেট। প্রতি বছর লাখো লাখো মানুষ সেখানে যায়, ঘুরে আসে, ছবি পোস্ট করে, কিন্তু সেলুলার জেল আজও দাঁড়িয়ে আছে। কিন্তু যদি আপনি কখনো যান তো একটু দেওয়ালের দিকে তাকাবেন। আজও কোনো কোনো দেওয়ালে দেখা যায় কারো নখের আঁচড়, কারো শুকিয়ে যাওয়া রক্ত, কারো লেখা কয়েকটা লাইন। সেই মানুষগুলো চলে গেছেন, কিন্তু দেওয়ালগুলো এখনো মনে রেখেছে। ভাবলে অবাক লাগে, যারা দেশের জন্য এত কিছু করেছে তাদের জন্য আমরা কিচ্ছু করতে পারিনি। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করবে আরও নতুন কিছু জিনিস নিয়ে রিসার্চ করতে এবং নতুন নতুন ভিডিও বানাতে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে। ততক্ষণ বেস্ট অফ লাক।